নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের জন্য এই এপিসোড যখন রেকর্ড করতে বেরোচ্ছি বাড়ি থেকে স্টুডিওর দিকে, তখন ইউটিউবে মান্নাদের এই গানটা শুনলাম। কালোজয়ী গান, সবাই শুনেছেন, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা। দরদি গো কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। দিদিমণির এখন যে সমস্ত কথাবার্তা বলছেন, আমার মনে হয় এই গানটা তার সঙ্গে সুপ্রযুক্ত। আসলে দিদিমণির এখন ইমন দিতাং দিতাং বলে সবাইকে নিয়ে ঘোরেন, তো দিতাং দিতাং বলে দিদিমণির দীর্ঘদিনের সঙ্গী। তার স্টুডিওতে দিদিমণির স্বরচিত গান রেকর্ড হয়, সুরও তিনি দেন, দিতাং দিতাং বলে স্টুডিওতে রেকর্ড হয়। দিদিমণি ডাকতেই পারেন, এই দিতাং দিতাং বলে তুমি এই গানটা আমায় শুনিয়ে দাও তো, আমি অত্যন্ত মর্মবেদনা অনুভব করছি। আবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যখন দিদিমণির কানে কানে বলেন, না ফোনে বলেন আমি জানি না, দিদিমণি বলেছেন প্রকাশ্যে যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় দিদিমণিকে বলতেন, মমতা একটা গান গাও না। দিদিমণি নিজেই গাইতে পারেন, চায়ের কাপে চুমুক দিতে দিতে, উদাস দৃষ্টিতে নবান্নের 14 তলা থেকে চারদিক দেখতে দেখতে। দরদি গো কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। আমরা কেউ জানি না যে শেষ পর্যন্ত এসআইআর এ কত নাম বাদ যাবে, তবে এখনো পর্যন্ত যা খবর 80 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে, আর 60 লক্ষ দাবির নিষ্পত্তি করবেন ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, দেওয়ানি আদালতের বিচারকরা, এবং তাদের হাতে সব নথি তুলে দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে আপনার 26শে ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে ইআরও এইআরওদের। কমিশন আরো একটা সিদ্ধান্ত নিয়েছেন, নজিরবিহীন সিদ্ধান্ত। ধরুন ইআরও এইআরওরা যে সমস্ত নথি খতিয়ে দেখে বলেছে যে ওকে, মাইক্রো অবজারভাররা বলেছেন টু বি রিভিউড। বিচারকদের কাছে যখন এই নথিগুলো যাবে, তখন মাইক্রো অবজারভার বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, সেই নথিগুলো সম্পর্কে তাদের যা মূল্যায়ন, সেই মূল্যায়নগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ক্লিন স্লেট পাচ্ছেন বিচারকরা এই নথিগুলো দেখে নিষ্পত্তি করার জন্য। অর্থাৎ ইআরও মাইক্রো অবজারভারদের পর্যবেক্ষণ তাদের সিদ্ধান্তের উপর যাতে কোনো প্রভাব না ফেলে, সেটা নিশ্চিত করার জন্য কমিশন এই উদ্যোগ নিয়েছে। এই যখন আবহ, তখন দিদিমণি তার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে গিয়ে বলেছেন তার আশঙ্কা 1,20,00,000 ভোটারের নাম বাদ যেতে চলেছে। দিদিমণি আশঙ্কা করছেন, নিশ্চয়ই তার কাছে খবর আছে, মানে তিনি এটা জানেন। দেখুন, যে এই যে 60 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ চলছে, তার মধ্যে হয়তো 60-65% ভুয়ো ভোটার আছে, যাদের নাম কোনো অবস্থাতেই তালিকায় উঠবে না। তাহলে মুখ্যমন্ত্রী এই কথা কি করে বলেন যে 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে? বিজেপি তো বলেছিল 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, দিদিমণি তার সঙ্গে আরো 20 লক্ষ সংখ্যাটা বাড়তি যোগ করলেন। দিদিমণি একেবারে নিছক অনুমান দিয়ে এটা বলেছেন, নাকি তিনি একদম আন্দাজ করতে পেরেছেন যে সবকিছু লন্ড ভন্ড তছনছ হয়ে যাচ্ছে? দিদিমণির দীর্ঘদিনের সাজানো বাগান এই এসআইআর নামক দানবের ফলে একেবারে তছনছ হয়ে যাচ্ছে। খেলা শেষ। যদি শেষ পর্যন্ত ধরুন 1 কোটির কাছাকাছি নাম বাদ যায়, তৃণমূল সরকারের 4র্থবারের জন্য ক্ষমতায় ফেরা কার্যত অসম্ভব বলেই মনে করছে অনেক পর্যবেক্ষক। কারণ মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, অ্যাবসেন্ট ভোটারদের নিয়েই তো 58 লক্ষ হয়ে গেছে। তারপরে যারা শুনানিতে আসেনি,
যাদের নথি সবাই মিলে বলেছে প্রযোজ্য নয়, এই সব মিলিয়ে টিলিয়ে সংখ্যাটা 80 লক্ষের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। তারপরে 60 লক্ষ দাবির নিষ্পত্তি করবেন বিচারকরা। সেই থেকেই কি দিদিমণির এই আশঙ্কা যে সাজানো বাগান এসআইআর নামক দৈত্য তছনছ করে দিচ্ছে? আসলে লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির থেকে 40 লক্ষ ভোট বেশি পেয়েছিল। এবার যদি ধরুন 1 কোটি ভোটারের নাম বাদ চায়, তাহলে কোনো অবস্থাতেই কোনো অঙ্ক শাসক দলের পক্ষে অনুকূলে থাকে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা বলছেন সেটাই সত্যি প্রমাণিত হলো দিদিমণির আশঙ্কায়। দেখুন, এসআইআর যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকেই তৃণমূলের বিরোধিতায় পথে নেমেছে, রাস্তায় নেমেছে। এসআইআর হতে দেব না, বন্ধ করে দেব, আদালতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গেছে, নিটফল হচ্ছে জিরো। তাই বললাম না, কি পেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, স্বাদের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। সুপ্রিম কোর্ট দর্তন ভাষায় জানিয়ে দিয়েছে এসআইআর এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তারা বরদাস্ত করবে না। জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের এসআইআর প্রক্রিয়াতে নামানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। রাজ্য প্রশাসনের সঙ্গে কমিশনের যে নজিরবিহীন সংজ্ঞা, দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সম্পর্ক কার্যত নেই বললেই চলে, সেজন্য বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। যে সরকার বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষের পাশে আছি, প্রায় 100টা সামাজিক প্রকল্প আছে, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বেড়েছে, যুব সাথী হয়েছে, তাতে একটা সরকারের তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো উচিত। যারা বাংলার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে আছে, ও এসআইআর হোক কিছু হোক, বিজেপি লম্পজম্প করুক, দিদিমণির নিশ্চিত থাকা উচিত যে চতুর্থবারের জন্য তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো পাচ্ছেন না সেটা। এসআইআর বন্ধ করতে গিয়ে ব্যর্থ হলে নিজে পিটিশনার হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এখন সুপ্রিম কোর্টের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা একজন প্রবীণ মানুষ আমায় বললেন, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন বা বিচারপতিরাও নাকি খুব একটা ভালোভাবে নেয়নি। কারণ মাননীয় বিচারপতি সূর্যকান্তের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেছিলেন তার কোনো উল্লেখ পর্যন্ত নেই। এবং সেই ভদ্রলোকের মতে, দেখুন, দিদিমণি যদি সওয়াল করতেন তাহলে তিনি তার হয়ে যারা সওয়াল করার জন্য নিযুক্ত হয়েছিলেন, যে শ্যাম দিওয়ান প্রমুখ, বলতে পারতেন যে আমি এদের সার্ভিস আর নেব না, আমি আমার কেসটা সওয়াল করব। তার দুজন উকিল রইলেন তার পাশে দাঁড়িয়ে, দিদিমণি সওয়াল করলেন। এটা কেউ প্রকাশ্যে কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধানের প্রতি দিদিমণির যে কতটা আস্থা সেটাই প্রমাণ হয়েছে তার সওয়ালে। কিন্তু এগুলো প্রকাশ্যে। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে দিদিমণি সওয়াল করতেই পারতেন, কিন্তু তার হয়ে যে দুজন আইনজীবী দাঁড়িয়েছিলেন তখন সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারতেন যে আমি এদের সার্ভিসটা এই ক্ষেত্রে আর নিচ্ছি না, আমি আমার কেসটা নিজেই সওয়াল করব, তাহলে বিষয়টা অন্যরকম হতো। কিন্তু সেটা হয়নি। তাই ঘেঁটে পুরো হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করলেন আইনজীবীদের পিছনে, আমাদের করের টাকা, কোষাগারের হাঁড়ির হাল, তারপরেও পেন্সিল ছাড়া কিছু জুটল না। আর যত সময় যাচ্ছে দিদিমণির মনে আশঙ্কাটা প্রবল থেকে প্রবলতর হচ্ছে যে 1 কোটির উপর নাম বাদ যাবে। দেখুন, দিদিমণি একটা কথা বারবার করে বলছেন যে একটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আরে আমাদের সবারই তো একটাই বক্তব্য, একজন বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। তিনি হিন্দু হন, মুসলমান হন, পারসিক হন, খ্রিস্টান হোক, জৈন হোক, দেখার কিছু দরকার নেই। কিন্তু একজন অনুপ্রবেশকারী, একজন মৃত ভোটারের নামও যেন তালিকায় না থাকে। দুর্ভাগ্যের বিষয় হলো শাসক দল এই কথাটা কিন্তু বলছে না। তার মানে তাদের বক্তব্যের নির্যাস হলো যে অনুপ্রবেশকারী, মৃত
সবাইকেই তারা বৈধ ভোটার বলে মনে করে, সবার নামটা তালিকায় থাক। সেই জন্য বারবার করে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন আইনজীবীরা যে 2025 সালে জানুয়ারি মাসে যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকাকে ভিত্তি করেই 2026-এর বিধানসভা নির্বাচনটা হোক। কিন্তু এসআইআর বন্ধ হবে না, এসআইআর চলমান প্রক্রিয়া। এসআইআর সম্পূর্ণ না হলে কিভাবে ভোট হবে? ধরুন এই 60 লক্ষ লোকের নিষ্পত্তি, ধরুন 30 লক্ষ লোকের নিষ্পত্তি হলো নির্বাচনের দিন ঘোষণার মধ্যে, তাহলে 30 লক্ষ লোক তালিকার বাইরে থাকবে? এটা তো হতে পারে না। তাহলে এসআইআর প্রক্রিয়াটাকে পূর্ণ করতে হবে, তার জন্য যত সময় লাগে লাগুক। কারণ 22 বছর বাদে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে। এত কাঠখড় পুড়িয়ে যখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া একদম ঠিকভাবে শেষ হোক, একটা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করুক কমিশন, তারপরে নির্বাচন হবে। অনেক রকম ব্যাখ্যা হচ্ছে, কমিশনকে উদ্ধৃত করে বলছেন যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর ওই যে তালিকাটা 28শে ফেব্রুয়ারি বেরোচ্ছে সেই তালিকাটাকেই মান্যতা দেবে কমিশন, বাকিদের বিষয়টা তারা যদি ভোট দিতে নাও পারেন হয়তো পরে দেবেন, সেটা কিন্তু কোনো বিবেচ্য নয়। আমার ধারণা এটা হবে না। এখানে সব মহল থেকে প্রতিবাদ আসা উচিত যে 60 লক্ষ লোকের ভোট ভাগ্য চূড়ান্ত করার কাজ নিয়েছেন আদালতের নির্দেশে বিচারকরা, তাদের ভাগ্যের নিষ্পত্তি হোক, তারা ভোটার কি ভোটার নয় সেটা ঠিক হোক, তারপরে একটা স্বয়ং সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা কমিশন বের করুক, তার ভিত্তিতে ভোট হোক। তাতে ভোট যদি 6 মাস পিছিয়ে যায় মহাভারত কিচ্ছু অশুদ্ধ হবে না। কারণ এই এসআইআর প্রক্রিয়ার প্রথম থেকেই রাজ্য প্রশাসন অসহযোগিতা করছে। যে লিস্ট পাঠিয়েছিল 8500 জন আধিকারিকের, নির্বাচন কমিশন তা মানতে চায়নি। ডেটা এন্ট্রি অপারেটর কমিশন যে ছিল 1 বছর আগে 1000 জন দেয়নি। রোল অবজারভারদের কমিশনের অনুমতি না নিয়ে বদলি করেছে। কমিশনের চাপে 4 জন ইয়ারোর বিরুদ্ধে এফআইআর করেছে, 7 জনকে সাসপেন্ড করেছে। প্রথম থেকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজ্য প্রশাসন যদি সহায়তা করত তাহলে পরিস্থিতি এরকম হাতের বাইরে যেত না। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে দায়ী একমাত্র রাজ্য সরকার এবং অবশ্যই শাসক দল। তাই নির্বাচন যদি পিছিয়ে যায়, যাবে পিছিয়ে। পূর্ণাঙ্গ এসআইআর তালিকা প্রকাশক, নির্ভুল ভোটার তালিকা প্রকাশক, তারপরে ভোট হোক। এই সরকারের মেয়াদ 5ই মে শেষ হয়ে যাবে, শূন্যস্থান থাকে না, রাষ্ট্রপতি শাসন জারি হবে। এসআইআর চলুক, রাষ্ট্রপতি শাসনে বাংলা থাকুক, 6 মাস বাদে পুজোর পরে নির্বাচন হোক। কোনো মহাভারত অশুদ্ধ হবে না। তাড়াহুড়ো করে এই 60 লক্ষ লোকের ভাগ্যের নিষ্পত্তি না করে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কিন্তু সর্বোচ্চ আদালতে যাবে অনেকে। কারণ 60 লক্ষ লোক তারা জানতেই পারলো না তারা ভোটার কি ভোটার নয়, তাদেরকে বাদ রেখে এভাবে ভোট হতে পারে। ধরুন সাপ্লিমেন্টারি তালিকাটা প্রকাশ করলো কমিশন, তাদের ধরুন 15 লক্ষের নিষ্পত্তি হলো, আরে 45 লক্ষ তো বাদ পড়ে গেল, নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেল। তাহলে 45 লক্ষ লোক জানতেই পারলো না তারা ভোটার না ভোটার নয়। এভাবে নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশন আশা করি সবকিছু ভেবে দেখবে। অনেক খবর বেরোচ্ছে। কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, সংবিধানের পাতা উল্টে সিদ্ধান্ত নিতে হবে। পূর্ণ এসআইআর, নির্ভুল ভোটার তালিকা ছাড়া বাংলায় এবার ভোট করা উচিত নয়। আমার মতে সবাই আমার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করবেন। 6 মাস নির্বাচনের দেরি হলে মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু এসআইআর ফি বছর হয় না। যখন এই প্রক্রিয়াটা চালু হয়েছে, প্রক্রিয়াটা অন্তিম চরণে আছে, এই প্রক্রিয়া শেষ হোক, কমিশন যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই ভোটার তালিকা নির্ভুল বলে কমিশন জানাক, তারপর তারা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করুক। 6 মাস নির্বাচন পিছলে
মাথায় আকাশ ভেঙে পড়বে না। দিদিমণি আর্তনাদ করছেন কারণ দিদিমণি বুঝতে পারছেন যে 1 কোটি নামও যদি বাদ যায় তাহলে ফুটবল ছুটতেন না, খেলা হবে খেলা হবে খেলা হবে, আর ওই খেলা টেলা কিছু হবে না, পরাজয় নিশ্চিত। আন্দাজ করতে পেরেছেন দিদিমণি। ভবানীপুরে গেছিলেন তার বিধানসভা কেন্দ্র, ইতিমধ্যেই 44 লক্ষ নাম বাদ। শুভেন্দু অধিকারী বলেছেন ভবানীপুরে দিদিমণিকে হারাবই। দিদিমণির অবচেতনে কিন্তু এটা কাজ করছে, ফিয়ার সাইকোসিস। আমি একটা এক্সাম্পল দিয়ে প্রতিবেদন শেষ করব। 2004-এর লোকসভা নির্বাচন, দক্ষিণ কলকাতা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী করল ডাকাবুকো নেতা রবীন দেব। দেয়াল ভরে গেল স্লোগানে, এবার রবীন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব চাপে পড়েছিলেন, জিতেছিলেন মাত্র 83,000 ভোটে। 99 সালে তার জয়ের ব্যবধান ছিল 2.5 লক্ষের কাছাকাছি। 2004 সালে সেটা নেমে এলো 83,000। রবীন দেব এমন প্রচার করেছিলেন, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একটু বিপন্ন বোধ করছিলেন যে দক্ষিণ কলকাতায় শেষ পর্যন্ত অঘটন হবে না তো। আর দিদিমণির মনে আছে 15 বছর আগে যাদবপুরে অঘটন ঘটেছিল, যে বুদ্ধবাবু নির্বাচনে হারবেন কেউ কল্পনা করতে পেরেছিল? অতি বড় তৃণমূল সমর্থক, প্রার্থী খুঁজে পাচ্ছিল না। মনীশ বাবু নিজেকে স্বেচ্ছায় বলেছিলেন আমি প্রার্থী হব। বাকিটা ইতিহাস। যাদবপুরের পুনরাবৃত্তি ভবানীপুরে হবে না এমন নিশ্চয়তা কেউ কিন্তু দিতে পারে না। আপনাদের আবার অনুরোধ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.